আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে এই কঠিন দুর্ভিক্ষ বললে ভুল হবে, এই দুর্যোগপূর্ণ সময়ে সারা বাংলাদেশে গতকালকে থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের জন্য। আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রায় 12,000 শিক্ষার্থীর প্রাণপ্রিয় অভিভাবক শ্রদ্ধেয় কেথিং অং স্যারও আমাদের কলেজে অনলাইন ক্লাস শুরু করেছেন। গতকালকে উদ্বোধন করেছেন, আজকে থেকে ইনশাল্লাহ শুরু হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো, আমাদের কক্সবাজার সিটি কলেজ দক্ষিণ চট্টগ্রামের অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান। এটি সারা বাংলাদেশে 2,260টি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের মধ্যে 19 নম্বর র্যাঙ্ক অর্জন করেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এরকম একটা স্বনামধন্য কলেজে ভর্তি হতে পেরে আমি মনে করি তোমরা অত্যন্ত উপকৃত। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এটা জানাতে পারি যে আমাদের কলেজে প্রত্যেকটি সাবজেক্টে অসংখ্য টিচার রয়েছে। যেমন আমার পদার্থবিজ্ঞান বিষয়ে আমরা 7 জন শিক্ষক আছি। বায়োকেমিস্ট্রি বিভাগে বা উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যার জন্য প্রায় 7 জন টিচার রয়েছেন। কেমিস্ট্রির জন্য প্রায় 5 থেকে 6 জন টিচার বর্তমানে রানিং আছেন। এছাড়াও আইসিটির জন্য প্রায় 7 জন টিচার, ম্যাথের জন্য 5 জন টিচার, এভাবে প্রত্যেকটা সাবজেক্টে বাংলার জন্য 14 জন, ইংরেজির জন্য 12 জন, এরকম অসংখ্য শিক্ষক আমাদের কলেজে রয়েছেন। প্রায় 200 জনের মতন শিক্ষক রয়েছে। সুতরাং এটা নিশ্চয়তা দিতে পারি যে আমি আমাদের অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে তোমাদেরকে এটা নিশ্চয়তা দিতে পারি যে আমাদের কলেজে ক্লাসের কমতি হবে না। তোমরা যদি নিজেরা পড়ো, বইয়ের প্রতি সময় দাও, নিজেদের জীবন গঠনে সময় দাও, তাহলে আমি আশা করব তোমরা কখনো কি হবে না, ব্যর্থ হবে না। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে এই প্রথম ক্লাসে, আমার পদার্থবিজ্ঞানের প্রথম ক্লাসে আমি প্রথমে তোমাদেরকে একটু কলেজ সম্পর্কে ধারণা দিতে চাই। আমাদের এই দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেরা একটি বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠের নাম হচ্ছে কক্সবাজার সিটি কলেজ। আমাদের অভিভাবক হচ্ছেন প্রাণপ্রিয় অধ্যক্ষ প্রফেসর কেথিং অং স্যার। এছাড়াও আরেকজন ওনার সহকর্মী সহযোদ্ধা হিসেবে আছেন প্রফেসর আবু মোহাম্মদ জাফর সাদেক স্যার, যারা আমাদেরকে অনলাইন ক্লাসের জন্য উৎসাহিত জুগিয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কলেজে প্রায় 12,000-এর মতো শিক্ষার্থী রয়েছে, 200 জনের মতন শিক্ষক আমরা রয়েছি। আমরা তোমাদের সেবা দানে সর্বদা নিয়োজিত থাকব। প্রিয় শিক্ষার্থী, আমি হলাম জাহাঙ্গীর আলম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। দেখো, আমি কক্সবাজার সিটি কলেজে পদার্থবিজ্ঞান বিভাগে একজন প্রভাষক হিসেবে কর্মরত আছি। আমার বাড়ি মহেশখালী, আমি শাপলাপুরেরই একজন সন্তান। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি চট্টগ্রাম কলেজ থেকে পদার্থবিজ্ঞানে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি সম্মানের সাথে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এছাড়াও আমি বিএড কলেজ থেকে বিএড এবং এমএড ব্যাচেলর অফ এডুকেশন এবং মাস্টার্স অফ এডুকেশন কমপ্লিট করেছি। এছাড়াও আমি এলএলবি কোর্সে অধ্যয়নরত আছি। আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় থেকে তোমাদের সামনে দু একটি জিনিস ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা ভেক্টর নবম দশম শ্রেণীতে ভেক্টর সম্পর্কে মোটামুটি জেনে এসেছি। ভেক্টর মিন্স, দেখো, যেখানে দিক বা মান, দিক এবং কি থাকবে, মান থাকবে। দেখো প্রিয় শিক্ষার্থী,
আমরা এই মহাবিশ্বে বা এই বস্তু জগতে যে সমস্ত রাশিকে পরিমাপ করতে পারি, সেই সমস্ত যে সমস্ত জিনিসকে পরিমাপ করতে পারি সেই সমস্ত জিনিসকে কি বলবো? রাশি বলবো। বা এই বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। এই বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? রাশি বলা হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে আমি একটা মার্কার হাতে নিলাম, এই মার্কারটাকে গণনা করা যায়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে গণনা করা যায়। দেখো এই একটা মার্কার, দুইটা মার্কার, তিনটা মার্কার। আবার দেখো এই মার্কার এর একটি নির্দিষ্ট পরিমাণ কি রয়েছে? ভর রয়েছে। আবার দেখো এই মার্কারকে যদি আমি ভর মাপি তাহলে দেখা যাবে যে এটার একটি নির্দিষ্ট পরিমাণ ভর রয়েছে, এই মার্কারের একটি নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে। এছাড়াও এই মার্কারটি একটি নির্দিষ্ট জায়গায় রাখলে একটি অবস্থান দখল করবে। তার মানে আমরা দেখতেছি যে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায়, বস্তুর ভর পরিমাপ করা যায়, তড়িৎ প্রবাহের প্রাবল্য পরিমাপ করা যায়, তড়িৎ বিভব পরিমাপ করা যায়, বস্তুর ওজন পরিমাপ করা যায়, পৃষ্ঠটান পরিমাপ করা যায়, তারপরে আছে মহাকর্ষীয় ধ্রুবক পরিমাপ করা যায়, আয়তন পরিমাপ করা যায়। অর্থাৎ যে সমস্ত বস্তুকে পরিমাপ করা যায় সেই সমস্ত বস্তুকে আমরা কি বলবো? রাশি বলবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে পদার্থবিজ্ঞান ভৌত জগতের নিয়ম উদ্ঘাটনে সর্বদা নিয়োজিত। ভৌত জগতের নিয়ম উদ্ঘাটনে সর্বদা পদার্থবিজ্ঞান কি থাকে? নিয়োজিত থাকে। যার কারণে ভৌত জগতের নিয়ম জানতে হলে পদার্থের প্রকৃতি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ভৌত জগতের নিয়ম জানতে হলে আমাদের পদার্থের প্রকৃতি সম্পর্কে কি থাকতে হবে? ধারণা থাকতে হবে। পদার্থবিজ্ঞানের নিয়ম নীতি এবং সূত্র সমূহে পদার্থবিজ্ঞানের নিয়ম নীতি এবং সূত্র সমূহ ভৌত জগৎ বা ভৌত রাশির উপর নির্ভর করে কি করা হয়? ভৌত জগৎ বা ভৌত রাশির সাহায্যে প্রকাশ করা হয়। এই যে নিয়ম নীতির উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। রাশিকে কয় ভাগে ভাগ করা যায়? রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। কাইন্ডলি একটু দেখবা, না বুঝলে কমেন্টে জানাবা। আর তোমরা যারা ক্লাসে সংযুক্ত আছো তোমরা ক্লাসে রোল নাম্বার, সেশন এবং নাম দিয়ে কি করবা? কমেন্ট করবা। দেখো রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি। দুই নাম্বার হচ্ছে ভেক্টর রাশি। দেখো যারা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করছো, যারা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত ছিল যাদের, তারা অবশ্যই এই রাশি যে দুই ধরনের, একটি স্কেলার রাশি একটি ভেক্টর রাশি, এটা তাদের অবশ্যই জানা থাকা কথা। দেখো আমরা স্কেলার রাশি সম্পর্কে একটু আলোচনা করব। আমরা জানি যে এই কলমটা যখন আমাকে বললো এই এখানে আমার হাতে মার্কার কয়টি, তখন আমরা বলবো যে এখানে মার্কার দুইটি। এই মার্কারের ভর কত? 50 গ্রাম বা 100 গ্রাম। আবার যদি বলি যে আমাকে দোকানে পাঠানো হলো বা তোমাকে দোকানে পাঠানো হলো, তোমাদের বাড়িতে মেহমান আসছে, যার কারণে তোমাদের বাড়িতে মেহমান আসার কারণে মেহমানকে নাস্তা দিতে হচ্ছে, কিন্তু বাসায় কোনো কি নেই, বাসায় কোনো নাস্তা দেওয়ার মতন উপকরণ নেই। তোমাকে বলছে যে তুমি দোকান থেকে গিয়ে 2 কেজি চিনি আনো, 2টা 7-আপের বোতল নিয়ে আসো। এরপর বলছে তোমাকে আরো অন্যান্য জিনিসগুলো নিয়ে আসতে বলছে। তখন তুমি ওখানে গিয়ে দোকানদারকে বলছো আমাকে 2 কেজি চিনি দেন। তোমাকে 2 কেজি ভরে চিনি পলিথিনে ভরে বা কাগজের পোটলায় ভরে তোমাকে দিয়ে দেবে। এই যে এখানে চিনি ভর মাপলাম। আবার আমি যখন কোন কাপড়ের দোকানে কাপড় সেলাই করতে যাই, তখন দেখা যায় যে আমার মনে করে আমি 5 গজ কাপড় নেব, 5 মিটার কাপড় নেব, বা আমি এখান থেকে কলেজ পর্যন্ত বা স্কুল পর্যন্ত বা বাসা পর্যন্ত যাব। এই বাসা পর্যন্ত দূরত্ব এখান থেকে বা স্কুল পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 মিটার বা 5 মাইল। এই যে এখানে 5 মাইল বা 500 মিটার পরিমাপ করলাম, এগুলি সবগুলি পরিমাপ করার সময় কোনো প্রকার আমাদের দিকের দরকার হয় নাই। শুধুমাত্র মান দিয়ে আমরা এই জিনিসগুলির কি করছি? পরিমাপ করছি। তাহলে আমরা বলতে পারি যে সকল রাশিকে পরিমাপ করার জন্য বা যে সকল রাশিকে নির্দেশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সে সকল রাশিকে বলা হয় স্কেলার রাশি। সে সকল রাশিকে কি বলবো? স্কেলার রাশি বলবো। যেমন দৈর্ঘ্য পরিমাপ করার সময় কোনো দিকের প্রয়োজন হয় না,
ভর পরিমাপ করার সময় কোনো দিকের প্রয়োজন হয় না, সময় পরিমাপ করার সময় কোনো দিকের প্রয়োজন হয় না। তারপর আছে কি মহাকর্ষীয় বিভব পরিমাপ করার সময় কোন প্রকার দিকের প্রয়োজন হয় না। আয়তন পরিমাপ করার সময় কোন প্রকার দিকের প্রয়োজন হয় না। পৃষ্ঠটান পরিমাপ করার জন্য কোন প্রকার দিকের প্রয়োজন হয় না। এরপর আছে কি কাজ পরিমাপ করার জন্য কোন প্রকার দিকের প্রয়োজন হয় না। শক্তি পরিমাপ করার জন্য কোন প্রকার দিকের প্রয়োজন হয় না। অর্থাৎ যে সমস্ত রাশিকে পরিমাপ করতে গেলে দিকের প্রয়োজন হবে সেই সমস্ত রাশিকে আমরা যে সমস্ত রাশিকে পরিমাপ করতে গেলে শুধুমাত্র মানের প্রয়োজন হয় সেই সমস্ত রাশিকে আমরা বলবো স্কেলার রাশি। অন্য কোনো ক্ষেত্রে আমরা তাকে কি বলবো না, স্কেলার রাশি বলবো না। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা স্কেলার রাশি কি জিনিস বুঝতে পেরেছি। আবার সংজ্ঞাটা বলতেছি, যে সকল রাশিকে পরিমাপ করতে হলে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেই সকল রাশিকে আমরা কি বলবো, স্কেলার রাশি বলবো। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে দেখতেছি আমার সাথে সংযুক্ত হয়েছে জাহিদুল মুস্তাফা, আমার সাথে সংযুক্ত হয়েছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাইফুল ইসলাম, আমার সাথে সংযুক্ত হয়েছে একাদশ শ্রেণীর শিক্ষার্থী প্রীতম, এরপরে আমার সাথে সংযুক্ত হয়েছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রামিসা হুসাইন। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ধন্যবাদ। তাহলে এখন আমরা ভেক্টর রাশি সম্পর্কে একটু আলোচনা করব। দেখো ভেক্টর রাশি কি জিনিস। এই যে এখানে বলছিলাম যে সকল রাশিকে পরিমাপ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় সেই সকল রাশিকে বলা হয় স্কেলার রাশি। এখন দেখো তোমাকে তোমার একজন বন্ধু বলতেছে এই এ অবস্থান থেকে তুমি দক্ষিণ দিকে 5 মিটার হাঁটবা, বি অবস্থানে আসবা। এরপরে তুমি বি অবস্থান থেকে পূর্ব দিকে আরো 5 মিটার হাঁটবা, সি অবস্থানে আসবা। দেখো তুমি প্রথমে এ থেকে বি তে আসছিলে, এরপরে বি থেকে সি তে এসেছিলে। এখন তোমাকে বলছে যে আদি অবস্থান থেকে শেষ অবস্থান অর্থাৎ এ থেকে সি তে তুমি কত দূরত্বে অবস্থান করো, বা এ থেকে সি টা কোন দিকে অবস্থান করতেছে। তার মানে এই সি এর অবস্থান নির্ণয় করার জন্য তোমাকে মানের সাথে সাথে দিকের প্রয়োজন হচ্ছে, দিকের পরিমাপ করতে হচ্ছে। আবার বলতেছি, এই যে এখানে এ থেকে সি তে অবস্থান প্রকাশ করার জন্য এখানে দেখা যাচ্ছে যে তোমাকে মানের সাথে সাথে কিসের অবস্থানও পরিমাপ করতে হবে, দিকের অবস্থাও জানতে হবে। অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে অবশ্যই দিকের প্রয়োজন হয় সেই সকল রাশিকে আমরা কি বলবো, ভেক্টর রাশি বলবো। যেমন আমরা ব্যাগকে ভেক্টর রাশি বলতে পারি, কারণ ব্যাগের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি যে একক সময়ে নির্দিষ্ট দিকে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তার মানে সুতরাং ওখানে কি আছে, নির্দিষ্ট দিক আছে, সুতরাং বেগ একটি ভেক্টর রাশি। এরপরে দেখো বল, আমরা বল সমান জানি যে ma। এখানে এটা হচ্ছে ত্বরণের সংজ্ঞা দিতে কি আমরা বলতে পারি যে একক সময়ে নির্দিষ্ট দিকে ত্বরণের পরিবর্তনের হারকে একক সময়ে নির্দিষ্ট দিকে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। যেহেতু ত্বরণের নির্দিষ্ট দিক আছে, সুতরাং ত্বরণ এবং ভরের গুণফলকে যেহেতু বল বলবো, ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, বলও অবশ্যই কি রাশি হবে, ভেক্টর রাশি হবে। এরপর আছে তড়িৎ প্রাবল্য। এরপর আরো অসংখ্য রাশি রয়েছে যেগুলি আমরা কি হিসেবে চিহ্নিত করি, ভেক্টর রাশি হিসেবে চিহ্নিত করতে পারি। যেমন ওজন এক ধরনের ভেক্টর রাশি, ওজনের ক্ষেত্রে মানের সাথে সাথে দিকও চিন্তা করতে হয়। এরপরে আছে কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি, রৈখিক ভরবেগ একটি ভেক্টর রাশি। এছাড়াও আরো অসংখ্য ভেক্টর রাশি রয়েছে যেগুলি আমরা বা আমাদের আশেপাশে আছে বা আমরা সেগুলি সম্পর্কে মোটামুটি কি আছি, অবগত আছি। দেখো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটি স্কেলার রাশির ধর্ম সম্পর্কে আলোচনা করব। স্কেলার রাশির ধর্ম একটু দেখার মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করিও, যদি না বুঝো কমেন্টে আমাকে জানাইও। স্কেলার রাশির ধর্ম বুঝতে কষ্ট হলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি কি করার চেষ্টা করব,
তোমাকে সেটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, স্কেলার রাশির ধর্ম। আমরা স্কেলার রাশির সংজ্ঞা থেকে জানি যে স্কেলার রাশি কেবলমাত্র মান দ্বারা নির্দেশিত হয়। স্কেলার রাশি কেবলমাত্র মান দ্বারা নির্দেশিত হয়। স্কেলার রাশি কেবলমাত্র কি দ্বারা নির্দেশিত হয়? মান দ্বারা নির্দেশিত হয়। অর্থাৎ স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান দরকার হয়, মান ছাড়া অন্য কিছু কি হয় না, দরকার হয় না। মানের পরিবর্তন হলে স্কেলার রাশি কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। দেখো 2 নাম্বার হচ্ছে শুধুমাত্র মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়। স্কেলার রাশির কি হয়? পরিবর্তন হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে পয়েন্টগুলি তোমরা যদি একটু খাতা কলম নিয়ে ওখানে নোট করো না, তাহলে তোমাদের জন্য উপকার হবে। আমি আবার বলতেছি, স্কেলার রাশির ধর্মের মধ্যে 1 নাম্বার ধর্ম হচ্ছে স্কেলার রাশি কেবলমাত্র মান দ্বারা নির্দেশিত হয়। 2 নাম্বার শুধুমাত্র মানের পরিবর্তন হলে স্কেলার রাশির কি হবে? পরিবর্তন হবে। এরপরে আছে স্কেলার রাশির যোগ, গুণ, বিয়োগ, ভাগ। স্কেলার রাশির যোগ, গুণ, বিয়োগ, ভাগ ইত্যাদি সাধারণ বীজগাণিতিক নিয়ম হয়। সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়। বীজগাণিতিক নিয়মে হয়। স্কেলার রাশির যোগ, গুণ, বিয়োগ, ভাগ ইত্যাদি সাধারণ কি নিয়মে হয়? বীজগাণিতিক নিয়মে হয়। দেখো প্রিয় শিক্ষার্থী, 4 নাম্বার হচ্ছে দুইটি স্কেলার রাশির গুণফল। দুইটি স্কেলার রাশির গুণফল অবশ্যই স্কেলার রাশি হবে। অবশ্যই কি রাশি হবে? স্কেলার রাশি হবে। দেখো দুইটি ভেক্টর রাশি, যদি দুইটি স্কেলার রাশিকে গুণ করি তাহলে গুণফলও একটি স্কেলার রাশি হবে। যেমন 3 এবং 5 কে যদি আমি গুণ করি 3 5 15 পাবো। এই যে 3 এর জন্য 3 হিসাব করার জন্য কোনো দিকের দরকার হয় না, 5 হিসাব করার জন্য কোনো দিকের দরকার হয় না, আবার 15 হিসাব করার জন্য কোনো কি হয় না, দিকের দরকার হয় না। সেজন্য আমরা বলতে পারি দুইটি স্কেলার রাশির গুণফল অবশ্যই কি রাশি হবে? একটি স্কেলার রাশি হবে। দেখো যদি দুইটি স্কেলার রাশি অন্তত একটির মান শূন্য না হয়, যদি দুইটি স্কেলার রাশির অন্তত একটি মান শূন্য না হয়, যদি দুইটি স্কেলার রাশির অন্তত একটির মান শূন্য না হয়, যদি দুইটি স্কেলার রাশির অন্তত একটির মান শূন্য না হয়, তবে স্কেলার রাশি দুটির গুণফলের মান কখনো শূন্য হবে না। কখনো কি হবে না? শূন্য হবে না। আমি আবার বলতেছি, যে দুটি রাশিকে গুণ করে বা দুইটি স্কেলার রাশির মধ্যে যদি যে কোনো একটি স্কেলার রাশির মান শূন্য না হয়, তবে স্কেলার রাশি দ্বয়ের গুণফল কখনো কি হবে না? শূন্য হবে না। স্কেলার রাশি দ্বয়ের গুণফলের মান কখনো কি হবে না? শূন্য হবে না। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, দুইটি স্কেলার রাশির গুণফল আমি বলছিলাম যে অবশ্যই একটি কি রাশি হবে? স্কেলার রাশি হবে। আবার দেখো দুইটি স্কেলার রাশির গুণফল দুইটি স্কেলার রাশির সাংখ্যিক মানের উপর উপযুক্ত একক বসাতে হয়। দুইটি স্কেলার রাশির গুণফল ঋণাত্মক হতে পারে। দুইটি স্কেলার রাশির গুণফল কি হতে পারে? ঋণাত্মক হতে পারে। কেমনে ঋণাত্মক হতে পারে? দেখো একটা 5 আর একটা -5, একটা 5 আর একটা কি -5 গুণ করলে কি হয়ে যাবে? -25। অর্থাৎ দেখা যাচ্ছে যে দুইটি স্কেলার রাশি, ওই দুইটি স্কেলার রাশিকে গুণ করলে সেই রাশিদ্বয়ের গুণফল অবশ্যই কি হবে? ঋণাত্মক
হবে। এখন দেখো আমরা একটু ভেক্টর রাশির ধর্ম নিয়ে আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, একটু মনোযোগ দিয়ে দেখবা। স্কেলার রাশি এত বেশি না জানলেও চলবে, কিন্তু ভেক্টর রাশি আমাদের অবশ্যই জানতে হবে। ভেক্টর রাশির ধর্ম, ভেক্টর রাশির ধর্ম। দেখো 1 নাম্বার, ভেক্টর রাশির ধর্ম আলোচনা করতে গেলে প্রথমে আমাদের 1 নম্বরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভেক্টরের মান ও দিক আছে। ভেক্টরের কি আছে? মান ও দিক আছে। আমরা জানি ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে অবশ্যই কি জানার প্রয়োজন হবে? দিক জানতে হবে। তাহলে আমরা ভেক্টর রাশি সম্পর্কে জানতে পারবো, না হলে ভেক্টর রাশি সম্পর্কে কি করতে পারবো না? জানতে পারবো না। এরপর আছে শুধু মান বা শুধু দিক বা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হবে। আবার বলতেছি, কোন একটি ভেক্টর রাশিকে পরিবর্তন করার জন্য শুধু মানের পরিবর্তন হলেও ভেক্টর রাশির পরিবর্তন হতে পারে, আবার দিকের পরিবর্তন হলেও ভেক্টর রাশির পরিবর্তন হতে পারে, আবার দিক বা মান দুইটারই পরিবর্তন হলেও ভেক্টর রাশি কি হতে পারে? পরিবর্তন হতে পারে। আমরা স্কেলার গুণনের ক্ষেত্রে স্কেলার রাশির ক্ষেত্রে বলছিলাম যে স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ সবগুলি বীজগাণিতিক নিয়ম হয়। সবগুলি কি নিয়ম হয়? বীজগাণিতিক নিয়ম হয়। কিন্তু এখানে ভেক্টর রাশির যোগ বিয়োগ ইত্যাদি সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। কিভাবে হয় তাহলে? জ্যামিতিক পদ্ধতিতে হয়। অর্থাৎ ভেক্টর রাশির যোগ বিয়োগ করার জন্য বীজগাণিতিক পদ্ধতি প্রয়োগ করলে ভেক্টর রাশির যোগ বিয়োগ করা যাবে না। ভেক্টর রাশির যোগ বিয়োগ করার জন্য অবশ্যই কোন পদ্ধতি অবলম্বন করতে হবে? জ্যামিতিক পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, ভেক্টর রাশির যোগ বিনিময় বিধি মেনে চলে। ভেক্টর রাশির যোগ বিনিময় বিধি মেনে চলে। কেমনে বিনিময় বিধি মেনে চলে? একটু দেখো, 1 যোগ 2 সমান 2 যোগ 1। 1 যোগ 2 সমান কত? 2 যোগ 1। দেখো এটা সমানও 3, এটাও সমানও 3। এখানে একটা ছিল প্রথমে, এখানে একটা ছিল পরে। তাহলে আমরা দেখতেছি যে 1 তার অবস্থান পরিবর্তন করে 2 এর অবস্থানে চলে গেছে। তার মানে এখানে তারা পরস্পর কি বিধি মেনে চলতেছে? বিনিময় বিধি মেনে চলতেছে। অর্থাৎ 1 এর সাথে 2 যোগ করলে যা হবে, 2 এর সাথে 1 যোগ করলে যা হবে। সুতরাং ভেক্টর রাশি পরস্পর কি বিধি মেনে চলে? বিনিময় বিধি মেনে চলে। এবার দেখো দুইটি ভেক্টরের গুণফল, দুইটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি। দুইটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি। দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল। দেখো আমরা ভেক্টরের গুণন দুই ধরনের দেখব। পরবর্তীতে যখন আমরা পড়ব তখন দেখতে পাবো যে ভেক্টরের গুণন দুই ধরনের। ভেক্টরের এই দুই ধরনের গুণনের মধ্যে একটা গুণনকে বলা হয় স্কেলার গুণন বা ডট গুণন, আর একটা গুণনকে বলা হয় ভেক্টর গুণন বা ক্রস গুণন। তাহলে এই যে দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল অবশ্যই একটি ভেক্টর রাশি হবে। অবশ্যই একটি কি রাশি হবে? ভেক্টর রাশি হবে। আবার দুইটি ভেক্টরের স্কেলার গুণফল, দুইটি ভেক্টরের স্কেলার গুণফল অবশ্যই একটি কি রাশি হবে? স্কেলার রাশি হবে। আবার বলতেছি, দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল অবশ্যই একটি ভেক্টর রাশি, এবং দুইটি ভেক্টরের স্কেলার গুণফল অবশ্যই একটি কি রাশি হবে? স্কেলার রাশি হবে। আবার আরেকটা দেখো, আমি এখানে লিখতে পারতেছি না, ভেক্টরকে বিভিন্ন উপাংশে ভাগ করা যায়। ভেক্টরকে কিসে ভাগ করা যায়? বিভিন্ন উপাংশে ভাগ করা যায়। এছাড়াও দুইটি ভেক্টর রাশির মধ্যে যদি কোনটির মান শূন্য না হয়, সেই ক্ষেত্রেও ভেক্টর গুণফলের মান কি হতে পারে? শূন্য হতে
পারে। কিন্তু স্কেলার ক্ষেত্রে আমরা বলছিলাম যে দুইটি স্কেলার রাশির মধ্যে যে কোনো একটি রাশির মান, অন্তত যে কোনো একটি রাশির মান যদি কি না হয়, শূন্য না হয়, সেই ক্ষেত্রে স্কেলার গুণনের মান কি হতে পারে না, শূন্য হতে পারে না। বা স্কেলার রাশিদ্বয়ের গুণফল কি হতে পারে না, শূন্য হতে পারে না। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে দুইটি ভেক্টরের অন্তত একটিও যদি শূন্য না হয়, তবে তাদের গুণফলের মান কি হতে পারে, শূন্য হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা রাশি, রাশির প্রকারভেদ, স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং স্কেলার রাশির ধর্ম ও ভেক্টর রাশির ধর্ম সম্পর্কে একটি ধারণা পেয়েছো। আমরা এখন ভেক্টরকে কিভাবে প্রকাশ করে সেটা একটু দেখব। ভেক্টরকে কিভাবে প্রকাশ করে সেটা একটু দেখবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে ফাইনাল পরীক্ষায় অবশ্যই একটি প্রশ্ন থাকবে। সৃজনশীল 8টি প্রশ্ন থাকে, ওখানে একটি প্রশ্ন কিন্তু এই ভেক্টর অধ্যায় থেকে থাকে। সুতরাং আমাদেরকে এই অধ্যায়ের প্রতি একটু যত্নবান হতে হবে। দেখো, ভেক্টরের প্রকাশ বা চিহ্ন, ভেক্টরের প্রকাশ বা চিহ্ন। তার আগে আমরা কে কে জয়েন হয়েছে একটু দেখি। দেখো, আমাদের এখানে আমার সাথে জয়েন করছে তাহসিন মাহমুদ, রোল নাম্বার 72, পুনিয়ার জানি না ফার্স্ট ইয়ার কিনা সেকেন্ড ইয়ার। জাহাদুল মুস্তাফা, রোল নাম্বার 238, সেকেন্ড ইয়ার। মোহাম্মদ আমজাদ খান, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। বাট তুমি তোমার রোল নাম্বার এবং তোমার ক্লাস সেন্ড করো নাই। তামান্না, তুমি কোন ইয়ারে সেটা বলো নাই। মেহেদি হাসান, সাইফুল ইসলাম and any other 15% are watching with me। এরপর আছে শ্রেয়া রয়, নমস্কার স্যার। সৃষ্টি পাল, ধন্যবাদ মিস সৃষ্টি পাল। আর তোমার রোল নাম্বার এবং তোমার ইয়া সেন্ড করো নাই, কোন ইয়ারে সেটা বলো নাই। সাইফুদ্দিন রাজু, তুমি দুইটা হার্ট পাঠাইছো, বাট তুমি কোন ইয়ারে সেটা বলো নাই। পাবেল পাল, ধন্যবাদ, বাট তুমি ইয়ার বলো নাই। হুমায়ুন কবির, তানবীর ইজ ওয়াচিং, তুমি কোন ইয়ারের রোল নাম্বার কত সেটা বলো নাই। এস.এম. রশিদ স্যার, ধন্যবাদ আমার ক্লাসটা দেখার জন্য। আরিফ ফয়সাল মামুন, তুমি তোমার রোল নাম্বার, হ্যাঁ রোল নাম্বার 62, ফার্স্ট ইয়ার। শুভকামনা স্যার, ধন্যবাদ রশিদ স্যার। সয়ন বড়ুয়া, তুমি তোমার রোল নাম্বার সেন্ড করো। জোনাইদ সিদ্দিক কক্স, রোল নাম্বার 77, সেকেন্ড ইয়ার, ধন্যবাদ জোনাইদ। নিক্সন্দর, থ্যাংক ইউ স্যার। সাইফুল ইসলাম, রোল 129, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ সাইফুল। আফসানা আসমা ম্যাম, ধন্যবাদ ম্যাম। সাইফুদ্দিন রাজু, ধন্যবাদ। হাসান আল মাহমুদ, রোল নাম্বার 68, ফার্স্ট ইয়ার। তোমরা যারা লাইভে মানে ক্লাসগুলি দেখতেছ, তোমরা তোমাদের রোল নাম্বার এবং নামটা যদি কমেন্টে দাও, তখন তোমাদের সাথে আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং বা কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এবং 2 নাম্বার হচ্ছে যে তোমাদের যদি এই লাইভ ক্লাসগুলিতে না বুঝে থাকো, যদি জানার কিছু থাকে, তোমরা লাইভে কমেন্টে যদি জানাও, তখন স্যারেরা তোমাদেরকে কি করতে পারবে, সেই যেখানে তোমার সমস্যা সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারবে। এখন আমি ভেক্টরের প্রকাশ বা চিহ্ন নিয়ে একটু আলোচনা করব। দেখো, ভেক্টর 2 পদ্ধতিতে প্রকাশ করা যায়। কয় পদ্ধতিতে প্রকাশ করা যায়? 2 পদ্ধতিতে প্রকাশ করা যায়। দেখো, একটাকে বলা হয় জ্যামিতিক পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতি লেখা না বুঝলে কাইন্ডলি একটু কমেন্টে জানাইও, আমি লেখাগুলো আরেকটু বড় বড় করে লেখার চেষ্টা করব। একটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে, আর একটা হচ্ছে যে অক্ষর দিয়ে। অক্ষর দিয়ে। দেখো, আমরা প্রথমে জ্যামিতিক পদ্ধতিতে একটু দেখব। দেখো, আমি এখানে একটা রেখা টানছি। এই রেখাকে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে গতিশীল করাবো। বি বিন্দুর দিকে কি করাবো? গতিশীল করাবো। দেখো, আমি নিচে আরেকটি রেখা টানছি। এই রেখাকে বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে গতিশীল করাবো। দেখো, এই রেখাকে যদি আমি ভেক্টর দ্বারা প্রকাশ করি, এটাকে যদি পি ভেক্টর এবং এটাকে যদি কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করি, এটাকে প্রকাশ করার জন্য আমাকে লিখতে হবে এ বি এবং তার উপর একটি তীরচিহ্ন। এই রেখাটা শুরু হয়েছে এ থেকে, যাচ্ছে কার দিকে? বি এর দিকে। বা নিচের রেখাটা একটু দেখো, শুরু হয়েছে পি থেকে, যাচ্ছে কার দিকে? এ এর দিকে। সুতরাং আমরা দেখতেছি যে কোন একটি রেখা
আমরা যখন জ্যামিতিক পদ্ধতিতে কোনো ভেক্টরকে প্রকাশ করব সেই ক্ষেত্রে একটি সরলরেখার উপর যদি একটি তীর চিহ্ন স্থাপন করে দিই, একটি সরলরেখার উপর যদি একটি কি চিহ্ন স্থাপন করে দিই, তীর চিহ্ন স্থাপন করে দিই, তখন সেই সরলরেখাটি একটি ভেক্টরে প্রকাশ পাবে। এই দেখো আমি একটা তীর চিহ্ন দিচ্ছি এখানে। তীর চিহ্ন মানে বুঝাইছি যে এটি এ দিকে কোন দিকে যাচ্ছে, বি এর দিকে যাচ্ছে। আবার এখানে একটা তীর চিহ্ন দিচ্ছি, এখানে বি থেকে এ এর দিকে যাচ্ছে। এই এ বি এবং এই বি এর দিক কিন্তু একই নয়, দিক কিন্তু কি নয়, একই নয়। এটা যদি দক্ষিণ দিকে যায়, এটা কোন দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে। সুতরাং এটা যদি এ বি ভেক্টর হয়, নিচেরটা হবে বি এ ভেক্টর। মনে হচ্ছে যে এ বি ভেক্টর এবং বি এ ভেক্টর পরস্পর সমান, পরস্পর কি সমান, কিন্তু তাদের মান ভিন্ন, তাদের তাদের দিক ভিন্ন। এদের মান এটা যদি 5 একক হয়, মনে করলাম এটাও 5 একক, কিন্তু এই 5 এককটা এ থেকে বি এর দিকে, এই 5 এককটা বি থেকে এ এর দিকে। সুতরাং এ বি সমান বি এ, অর্থাৎ এ বি ভেক্টরের মান সমান বি এ ভেক্টরের মান। আমি এই মানগুলিকে এ বি এবং বি এ দিয়ে লিখি। এ বি সমান যদিও বা বি এ, এখানে আমি মান অনুযায়ী, কিন্তু আমি যদি ভেক্টর আকারে লিখি তাহলে এ বি ভেক্টর সমান নয় বি এ ভেক্টর। এ বি ভেক্টর সমান নয় কি ভেক্টর, বি এ ভেক্টর। কারণ এ বি ভেক্টর যেদিকে, বি এ ভেক্টর ওই দিকে নয়, তার বিপরীত দিকে। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। এখন দেখো আমি যদি অক্ষর দিয়ে প্রকাশ করি, অক্ষর দিয়ে যদি আমি প্রকাশ করি সেই ক্ষেত্রে দেখব অক্ষর দিয়ে, মনে করো এটি একটি বর্ণ, এই বর্ণটিকে যদি আমি এই এ বর্ণটির উপর যদি একটি তীর চিহ্ন দিই, তাহলে এই এ বর্ণটি একটি ভেক্টরে প্রকাশ পাবে। একটি কিসে প্রকাশ পাবে, ভেক্টরে প্রকাশ পাবে। বা এই বর্ণটিকে যদি আমি একটু মোটা করে লিখি, এই বর্ণটিকে যদি একটু কি করে লিখি, দেখো এটা এ বর্ণ, এটাকে মোটা করে লিখলাম, তাহলে একটু বোঝার চেষ্টা করবা। এটাকে যদি একটু মোটা করে লিখি, তখন এই এ বর্ণটা একটি এ ভেক্টরে প্রকাশ পাবে। অথবা আমি যদি এই এ বর্ণের নিচে একটি রেখা টেনে দিই, এ বর্ণটার নিচে একটি কি টেনে দিই, রেখা টেনে দিই, তাহলে এ বর্ণটি একটি কিসে পরিণত হয়ে যাবে, ভেক্টরে পরিণত হয়ে যাবে। অথবা আমি যদি এই এ বর্ণের উপরে একটি টুপি পরিয়ে দিই, একটি কি পরিয়ে দিই, টুপি পরিয়ে দিই, তবে এই এ বর্ণটি একটি কিসে পরিণত হয়ে যাবে, ভেক্টরে পরিণত হয়ে যাবে। আমি আবার বলতেছি, কোন একটি বর্ণের উপরে যদি একটি তীর চিহ্ন স্থাপন করি, বা কোন একটি বর্ণকে যদি একটু মোটা করে লিখি বা বোল্ড হরফে লিখি, অথবা কোন একটি বর্ণের নিচে যদি একটি রেখা টেনে দিই, অথবা কোন একটি বর্ণের উপরে যদি একটি টুপি চিহ্ন দিয়ে ভাবে, তখন সেই ক্ষেত্রে তারা প্রত্যেকটি এক একটা ভেক্টর রাশি হিসেবে নিজেদের প্রকাশ করবে। এখন দেখো এই ভেক্টরটির মানগুলি কিভাবে প্রকাশ করব। দেখো এ ভেক্টরের মান হবে, এ ভেক্টরের মান হবে, এগুলি ভেক্টর, এটার মান হবে অ্যাবসলিউট ভ্যালু অফ এ, অ্যাবসলিউট ভ্যালু অফ এ। অথবা আমরা এটাকে শুধুমাত্র এ দিয়ে লিখতে পারি। একইভাবে এটার মানও আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ, এভাবে মোটা করে দেব, অ্যাবসলিউট ভ্যালু অফ বা শুধুমাত্র এ। এটার ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু অফ নিচে দেখাবে এখানে এ, অথবা এখানে অ্যাবসলিউট ভ্যালু অফ 2p বা এ। অর্থাৎ আমি যখন কোন একটি ভেক্টরকে মানে লিখবো শুধু, সেই ক্ষেত্রে শুধু ভেক্টর রাশিগুলিকে একটা অ্যাবসলিউট ভ্যালু বা পরম মানের ভিতর ঢুকিয়ে দেবো। অ্যাবসলিউট ভ্যালু বা পরম মানের ভিতর ঢুকিয়ে দিলে সেই ভেক্টর রাশিগুলি তাদের এক একটা কি প্রকাশ করবে, মান প্রকাশ করবে। সেই ভেক্টর রাশিগুলি তাদের এক একটা কি প্রকাশ করবে, মান প্রকাশ করবে। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি ভেক্টর প্রকাশের সময় অক্ষরে উল্লেখিত কোন চিহ্ন ব্যবহার করা হয়, এই যে এখানে যে চিহ্নগুলি রয়েছে সেই চিহ্নগুলির কোন একটি চিহ্ন, এখানে যে চিহ্নগুলি রয়েছে সেই, হ্যাঁ নিশ্চয় সে নাকি লেখাগুলি বুঝতেছে না, আমি লেখাগুলি আরেকটু বড় করে লিখতেছি, আরেকটু বড় করে লিখতেছি। দেখো অক্ষর দিয়ে প্রকাশ, অক্ষর দিয়ে প্রকাশ। এই যে এটা একটা এ, এটাকে যদি আমি এই এ বর্ণের উপরে যদি একটি তীর চিহ্ন দিই, তখন এ বর্ণটা একটি ভেক্টরে প্রকাশ করবে। এ বর্ণকে যদি একটু মোটা করে লিখি, একটু মোটা করে, দেখো একটু মোটা করে লিখতেছি, তখন এটা একটি ভেক্টর রাশি হিসাবে প্রকাশ করবে নিচে। কি এ বর্ণের নিচে যদি একটি এরকম একটা রেখা টানি, তখন এই এ বর্ণটি একটি কি হয়ে যাবে, নিজেকে ভেক্টর আকারে প্রকাশ করবে। অথবা এ বর্ণের উপরে যদি একটি টুপি দিই, টুপি পরিয়ে দিই, তখন এ বর্ণটি একটি কিসে প্রকাশ করবে, ভেক্টর
প্রকাশ করবে। সবগুলি ভেক্টরের মান হবে শুধুমাত্র এ, শুধুমাত্র কি এ। এটার মান হবে এ, এটার মান হবে এ, এটার মান হবে এ, এটার মান হবে এ। অথবা আমি এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি দুইটা ডান্ডা, এই দুইটা ডান্ডার মধ্যেখানে ভেক্টরটা বসিয়ে দেব। অর্থাৎ এই দুইটা ডান্ডাকে বলা হয় অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান। অর্থাৎ পরম মানের ভিতর যদি আমি এই ডান্ডাটা, এই ভেক্টর রাশিকে ঢুকিয়ে দিই, তখন টোটাল টার্মটা প্রথমোক্ত ভেক্টরটির একটি কি প্রকাশ করবে, মান প্রকাশ করবে। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি এই বর্ণগুলির উপরে এই তীর চিহ্ন, মোটা হরফ বা নিচে দাগ বা টুপি থাকে, তাহলে একটি ভেক্টর প্রকাশ করবে। আর যদি এগুলি না থাকে, সিম্বল সাধারণ, সিম্পল সাধারণ এরকম প্লেন এ হয়, তাহলে মনে করব সেগুলি ভেক্টরটির এক একটি মান, সেগুলি ভেক্টরটির এক একটি কি মান। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে আমি এখানে একটি ভেক্টর আঁকছিলাম, একটি ভেক্টর আঁকছিলাম, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা একটি ভেক্টর। এই ভেক্টরটিকে পি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ এ বি ভেক্টর সমান পি ভেক্টর। এ বি ভেক্টর সমান কি ভেক্টর, পি ভেক্টর। এই পি ভেক্টরটা পাদবিন্দু বা আদি বিন্দু, অর্থাৎ এটাকে বলা হয় পাদবিন্দু বা পাদবিন্দু বা পাদবিন্দু বা আদি বিন্দু। লেখা না বুঝলে বলিও। আর এই যে শেষ বিন্দু যেটা দেখতেছি, শেষ বিন্দু যেটা দেখতেছি, এই যে বিন্দু, এটাকে বলা হয় শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু বা শীর্ষ বিন্দু। অর্থাৎ এই যে এ বি ভেক্টর বা পি ভেক্টরের প্রথম বিন্দুকে, সূচনা বিন্দুকে বলা হয় আদি বিন্দু, এবং শেষ বিন্দুকে বলা হয় প্রান্ত বিন্দু বা শীর্ষ বিন্দু। প্রান্ত বিন্দু বা কি বিন্দু, শীর্ষ বিন্দু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভেক্টর কিভাবে প্রকাশ করব সেটা বুঝতে পেরেছো। আমি এখন ভেক্টর সম্পর্কিত কয়েকটি রাশিমালা নিয়ে আলোচনা করব। কয়েকটি রাশিমালা নিয়ে কি করব, আলোচনা করব। ভেক্টর সম্পর্কিত, ভেক্টর সম্পর্কিত কয়েকটি রাশিমালা। না লেখা না বুঝতে বলিও, ভেক্টর সম্পর্কিত কয়েকটি রাশিমালা। প্রথম রাশিমালা হচ্ছে বল বা ফোর্স। বল বা ফোর্স। দেখো, আমরা বল কি জিনিস জানি, বলের সঙ্গে আমরা জানি। বিজ্ঞানী নিউটন সাহেব বলেছিলেন যে কোন বস্তুর উপর যদি এমন কিছু প্রয়োগ করা হয়, যদি বস্তুটি স্থির থাকে, তাহলে ওই কিছু প্রয়োগ করার কারণে বস্তুটি গতিশীল হয়, এবং যদি বস্তুটি গতিশীল হয়, তাহলে ওই কিছু প্রয়োগ করার কারণে বস্তুটি কি হয়ে যায়, স্থির হয়ে যায় বা হওয়ার চেষ্টা করে। ওই যে ওই কোনো কিছু বা ওই প্রয়োগকৃত কোনো কিছু নাম দিয়েছিলেন তিনি বল। বা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি যে ভর এবং ত্বরণের গুণফলকে, ভর এবং ত্বরণের, ভর ও ত্বরণের গুণফলকে কি বলা হয়, বল বলা হয়। আবার বলতেছি, বিজ্ঞানী নিউটন সাহেব বলছিলেন যে কোন বস্তুর উপর এমন কিছু প্রয়োগ করলে বস্তুটি যদি স্থির অবস্থা থেকে গতিশীল হয় বা হতে চায়, এবং গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতিশীল বস্তুটি স্থির হয় বা হতে চায়, ওই এমন কিছুকে তিনি নাম দিয়েছিলেন বল। আবার তিনি তার দ্বিতীয় সূত্রে, গতির দ্বিতীয় সূত্রে বলেছিলেন যে ভর এবং ত্বরণের গুণফলকে কি বলা হয়, বল বলা হয়। ভর এবং ত্বরণের গুণফলকে কি বলা হয়, বল বলা হয়। বল যদি F হয়, F সমান আমরা লিখতে পারি ভর ইনটু ত্বরণ, বা M ইনটু A, বা এটাকে আমরা MA দিয়ে লিখতে পারি। F সমান কি দিয়ে লিখতে পারি, MA দিয়ে লিখতে পারি। এখন দেখো, আমরা জানি যে ত্বরণটা ভেক্টর রাশি, ত্বরণটা কি রাশি, ভেক্টর রাশি, সুতরাং বলও ভেক্টর রাশি। আমি এগুলিকে ভেক্টর চিহ্ন দিয়ে লিখলে F ভেক্টর সমান আমরা লিখতে পারি MA ভেক্টর। F ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, MA ভেক্টর। দেখো প্রিয় শিক্ষার্থী, F ভেক্টর সমান যদি MA ভেক্টর হয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি, আবার আমরা জানি যে একক সময়ে নির্দিষ্ট দিকে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। নির্দিষ্ট দিকে বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। তাহলে আমরা A ভেক্টর সমান লিখতে পারি dv/dt। যদি ক্ষুদ্র সময় dt তে বেগের পরিবর্তন dv হয়, তাহলে A সমান d dt
অফ ভি। তাহলে এখন এখানে বসাই দিলে m ইন্টু ডিবি ডিটি, m ইন্টু ডিবি ডিটি। এখন দেখো আমি এই ডিডিটি কে একটু সামনে নিয়ে আসবো, ডি ডিটি কে যদি সামনে নিয়ে আসি এটা হয়ে যাবে ডি ডিটি অফ এমবি, ডি ডিটি অফ এমবি। দেখো ডি ডিটি অফ এমবি। আবার আমরা জানি যে ভর এবং ব্যাগের গুণফলকে, ভর ও ব্যাগের গুণফলকে, ভর ও ব্যাগের গুণফলকে ভর ব্যাগ বলা হয়। ভর ও ব্যাগের গুণফলকে বলা হয় কি ভর ব্যাগ। অর্থাৎ ভর ব্যাগকে যদি পি দ্বারা প্রকাশ করি, পি সমান আমরা লিখতে পারি এমবি। পি সমান আমরা কি লিখতে পারি এমবি লিখতে পারি। পি সমান যদি এমবি লিখি, এখন এখানে আমরা লিখতে পারি, দেখো এখন এখানে আমরা কি লিখতে পারি, বা এফ ভেক্টর সমান ডি ডিটি অফ পি ভেক্টর, ডি ডিটি অফ কে পি ভেক্টর। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হারকে বলা হয় বল। ভরবেগের পরিবর্তনের হারকে কি বলা হয় বল বলা হয়। ভরবেগের পরিবর্তনের হারকে কি বলা হয় বল বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমার সময় অনেক বেশি হয়ে গেছে, আজকে এই পর্যন্ত। তোমাদের জন্য তোমরা একটু ভেক্টর রাশিটা পরে আসবা। আমরা আগামী আমার ক্লাস যেদিন আছে সেদিন আবার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত ভালো দেখো। কিছুক্ষণ পরে প্রসেনজিৎ স্যারের আইসিটি ক্লাস শুরু হবে। তোমাদের সবাইকে আইসিটি ক্লাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমার ক্লাসে যদি কোনো প্রকার সমস্যা হয় মেসেঞ্জারে আমাকে নক করতে পারো, বা পরবর্তী ক্লাসে আমাকে জানিয়ে দিলে আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা রইল। ভালো থেকো।